হ্যাঁ, আমি অবশ্যই আমার বাবার হত্যার বিচার চাই। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। হত্যাদের ফাঁসি চাই, হত্যাদের একান্ত ফাঁসি চাই। আমরা কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে, একটা মানুষকে কিভাবে মারে, এভাবে পাথর দিয়ে মারা হয়েছে। ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব। তাই আমরা তাদের মৃত্যুর জন্য চাই ফাঁসি, একটাই চাই, শুধু ফাঁসি। আমি জানি সোহাগের এই সবচেয়ে 3 সন্তানের ছোট সন্তানটার এই কথা শুনে আপনাদের অনেকের চোখের পানি ঝরেছে, আপনাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হয়। ধিক্কার আপনার। এই নির্বাচন মানে দেওয়াটাই বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান হয়। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে হওয়া দরকার আছে বলে আমি মনে করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যারা দেখছেন অনুরোধ করব তাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে প্রকাশ্যে দিবালোকে মারা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বিএনপি নেতাকর্মীরা। চাঁদা না দেওয়াই ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে মারা হলো এভাবে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে। এই ঘটনার জন্য দায়ী কে? দেশের এই অবস্থা কিংবা সোহাগের এই যে জীবন গেল, এজন্য কে দায়ী? কাকে দায়ী করবেন আপনি? এখন তো মনে হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেঁদে কেঁদে বাবার হত্যাকারীদের ফাঁসি চাইলেন ব্যবসায়ী সোহাগের মেয়ে, তার পরিবার স্বজন, এবং একই সাথে তারেক রহমানকে বলেছে জবাব দিতে। তারেক রহমানের উদ্দেশ্যে এই ব্যবসায়ী সোহাগের মেয়ে ক্ষুব্ধ হয়ে বলেছে যে আপনি জবাব দিবেন যে আমার বাবাকে কেন মারা হলো, আমার বাবা কি দোষ করেছিল। যদি রাজনীতি না করতে পারেন, নেতাকর্মীদের লাগাম টানতে না পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেন। চলুন কথা না বাড়িয়ে ব্যবসায়ী সোহাগের পরিবার স্বজনরা কি বলল, কি সাজা চাইল, বিচার চেয়ে কি বলল, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। আমার বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে, আর আসতে পারে নাই। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে, একটা মানুষকে কিভাবে মারে, এভাবে পাথর দিয়ে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে নিষ্ঠুরভাবে মারছে, আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে, আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা, মানে অনেকদিন কিছু। এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে, এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে, আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় না। আমার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারা এভাবে করে না, এটা মানুষ যেভাবে ক্যাবে মারে। আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা ওর মা নাই, বাপ নাই, 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই এটা। আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাবো চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ের তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মিটফুট 3 বার ঘেরে নেয়।
ঘেরে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা তারপরে হেন থেকে হেরা দৌড়াই আবার গেটের ভিতরে নিছে, নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়েরে নির্মমভাবে হত্যা করছে। আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের যারা এমন নির্মমভাবে হত্যা করছে, আমার ভাই আমার ছোট ছোট দুইটা বাঁচতে বাঁধে এতেম করছে, তারা আমি হত্যার বিচার চাই, ফাঁসি চাই। পাথর মারিয়ে মারছে মা তারে, ওরে বাবা ছায়া শোক করছে রে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। প্রথমে মামলা হয়ে হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে 11:30টার দিকে রওনা দিই। তো 3:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই, কোতোয়ালি থানায় পৌঁছাই। পৌঁছানোর পর তখনও মামলা হয়নি। তো আমার মা যে আমার মামার যে ভিকটিম মানে নিহত যে তার বড় বোন, তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই 3 নাম্বার আসামি ঠিক ছিল, এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো। তো আমাকে বলতেছে, একটা কলম দিছে হাতে, বলছে যে তুমি যখন যেখানে মানে গ্যাপ যেটা লাগবে মা, এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে, তুমি নিজে থেকে এখানে লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করবো। তো আমি ওটা কি করছি, আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি। তো করার পরে আমি এটা পড়ছি, পড়ার পরে তো এখানে বলছি, আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে, এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা, এখানে কেন উল্লেখ করলেন না? তো বলছে ঠিক আছে আমরা আবার এটাকে আবার এটা করবো, সংশোধন করবো। সংশোধন করার কথা বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন। তো এটা কি করছে, ওনারা আগে ওটা সংশোধন করে রাখছিল, মানে ওনাদের নিজেদের মতো। তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওটা তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে, তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে, ওই 3টা আসামি মানে ওই যে 17, 18, 19 নাম্বার যে আসামি, প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে, এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে, এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানে না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে। এই জন্য আমার মা আজকে ঢাকায়, উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না। পরে আমার মা বাদী, উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে, যে অনেক ঝামেলা করতেছে ওনারা, যে আপনার 54 মামলা হয়ে, হ্যাঁ 54 নাকি মামলা হয়ে যাবে, আসামি ছাড়া পেয়ে যাবে, চালান করে দিবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এই বিভিন্ন রকমের কথা শুরু করছে। মানে তারা মূলত আমি জানি না কি জন্য বলতেছে। মামলাটা দায়ের করা হয়েছে কখন? এটা হয়েছে আপনার 4টার দিকে, মানে বুধবার ভোর 4টার দিকে, হ্যাঁ এটা টাইপিং করা হয়েছে। এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয়। আমি ওটা 11:30টার সময় আমার ফোনে এটা ক্যাপচার করি। ক্যাপচার করার পরে ওরা তারা 1 ঘন্টা টাইম নেয়, মানে ওনারা আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমার মাকে একলা রাখছে তাদের রুমে। ওসি সাহেব যে মনিরুজ্জামান মনির, ওনার রুমে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল, উনি আমার মাকে একলা রুমে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না, কিন্তু আমার মা তো ভাবছে যে প্রথম তো আমি তো ওটা চেক করছি, আমার উপর ভরসা দিয়ে চেক করছি, আমি তো ঠিকঠাক মতো চেক করছি। পরে বলছে যে হ্যাঁ এটা ঠিক আছে, শুধু এখানে অস্ত্রের নামটা লেখা হয় না, অস্ত্রের যে ঘটনাটা লেখা হয়নি। পরে বলছে আচ্ছা ওটা আমরা সংশোধন করে দিচ্ছি, কিন্তু ওনারা কিছুই সংশোধন করেনি, উল্টা তাদের নিজেদের মতো বক্তব্য দিয়ে ওইটা তারা আমার মায়ের হাত থেকে সিগনেচার রাখছে। আমি এই যে মারা গেছে সোহাগের মামা, এখন আমি বলতে চাই যে ওরা যারা মারছে, ওর তো আসলে অরিজিনালি কোনো থাকার কোনো স্থান ছিল না, আর বাবার কোনো বাড়িঘর নাই, ও ছোটো থেকে আমার এখানে থাকতো, আমরা পালতাম। আর মা কিছুদিন মানে 4 বছর আগে মা মারা গেছে, হ্যাঁ, আর মা মারা যাওয়ার পর আমরা এখানে দাফন দিছি। ওর কি বলছিল এক সময় যে আমি মারা গেলে আমার লাশটা এখানে রাখেন। যাই হোক, ঢাকা ব্যবসা করতো, ঢাকা ব্যবসা করার বাণিজ্য করার ক্ষেত্রে এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনায় তো মারা গেছে, আর মারি ফেলাইছে, ওরা নির্মমভাবে হত্যা করছে, যেভাবে পাথর ছুঁড়ে মারছে, মারি ফেলানোর পর এখন আমি চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়ার উচিত, মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক, বিচারটা হোক। আর এই থাকার মতো, আর যে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা থাকার মতো, হ্যাঁ একটু মাথা গোজার মতো ঠাই আমরা চাচ্ছি। আমার দাবি একটাই, আমার বাবাকে যেভাবে হত্যা করছে আমি হত্যাকারীদের ফাঁসি চাই। এর পিছনে অনেক মানুষের হাত আছে, 23 জন মানুষের যেভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি, একটাই চাই, শুধু ফাঁসি। আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয়।
দেশবাসী, এই যে মর্মান্তিক নিহতের কথা আপনারা দেখেছেন, আসলে যেটা ভাষায় বর্ণনা করার মতো কোনো কিছু নেই। আরও মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই। উনি নানা বাড়িতে থাকতেন। যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে এখন কোথায় আশ্রয় নেবে? ছোট্ট ব্যবসা করতে মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিলেন। তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং এই শাস্তিগুলো প্রকাশ্যে হওয়া উচিত, রাস্তায় সবার সামনে, যেন মানুষ এদের শিক্ষা নেয়। বরগুনার আগে তোফাজ্জল নিহত হয়েছে, একটার পর একটা নিহত হয়েই যাচ্ছে। আমরা একদিন মিছিল মিটিং করে শেষ হয়ে যাই, কিন্তু এদের বিচারে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে এবং যে দলের সাথে যুক্ত সেই দলের আমরা বিচার চাই, দলের কঠিন বিচার চাই। যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে, তাহলে যে দলই করেছে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা। আর চাঁদাবাজি বন্ধ চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মিছিল, আজকে বিক্ষোভ মিছিল রয়েছে, আমরা এর বিরুদ্ধে বিচার হওয়ার আগ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে এই পরিবারটির মাথা গোঁজা জানার ব্যবস্থা হয়, আমরা সেই চেষ্টা করছি। আমি জেলা প্রশাসক মহোদয় সহ সবাইকে বলবো জানাবো যে এই পরিবারটির জন্য একটা আশ্রয়ের জায়গা, একটা ছেলে একটা মেয়ে এতিম হয়েছে, ওদের থাকার মতো কোনো জায়গা নেই, ওদের যেন একটু থাকার মতো মাথা গোঁজার মতো ঠাই করে দেয় যারা বরগুনা সচ্ছল, তারা যেন সেই কাজটা সবাই করে। আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইয়ে মা করে কইছে আমারে জানটা ভিক্ষা দে। এরকম ভাবে মানুষকে মারতে পারে? এত কি করছিল আমার হাজবেন্ডের সাথে? যারা যারা আমার বাবাকে মারছে 23 জন লোক, ওদের সবার ফাঁসি হোক। একজনও যদি না বাঁচতে পারে, আমাদের এতিম করছে এই বাংলার বুকে। আমি চাই না আমার চাঁদার জন্য কেউ কার সন্তান কেউ বাবা হারাও। ঢাকার আলোচিত মিটফোর্ড হাসপাতালের সামনে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই সোহাগের বাড়িতে রয়েছে। যে সোহাগ ব্যবসা করতেন সে ঢাকায়, এবং সেই সোহাগকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, তারই ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। আমরা তার বাড়িতে রয়েছে, তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার 7 নং ধলি ইউনিয়নের বান্দরগাছিয়া, যেখানে তার মামা বাড়ি। সেই মায়ের পাশেই তাকে দাফন করা হয়েছে। গতকালকে সকাল 9টায় জানাজার মাধ্যমে তাকে দাফন করা হয়, এবং তার যে সন্তান এবং স্ত্রী রয়েছেন এখানে, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কি কারণে মূলত তাকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনি একটু জানতে চান কেন মারা হয়েছে বা কারা মেরেছে, কি দ্বন্দ্বের কারণে মারা হয়েছে? ব্যবসার লোক তো, ওনার ব্যবসার কারণে এরকম করছে। ওনার থেকে মনে করেন মাসে 2 লাখ টাকা করে চাঁদা চাইছে, তারপর বলতে যে দোকানের ভাড়া এরকম দ্বন্দ্ব করছে। তো উনি এগুলো মানতে চায় না যে আমি দিব কি লেগা, আমি সব ব্যবসায়ী, আমি ব্যবসা করতে, আমি আপনাকে কি লেগে কমিশন দিতে যাম। তো ওনার এটা মানে না, যেখানে ব্যবসা করতে হইলে দিতেই হইব, ঠিক আছে। এইসব নিয়ে ওনার সাথে তখন কি করছে, তখন বলছে যে তাহলে একটা মীমাংসার মধ্যে আসেন। তো উনি বলছে যে ঠিক আছে, মীমাংসা হলে তো জিনিসটা ভালো হইব, কারোর সাথে তো আমার দ্বন্দ্ব করা দরকার নেই। তখন ওর বাসা থেকে ফোন দিয়ে নিতে যে আসে। তো ওনারা প্ল্যান ভুক্ত করে রাখছি, উনি গেলে ওনারা কথাবার্তা একটু যদি দ্বন্দ্ব হয় তাহলে অ্যাটাক করবো। ওইটাই হয়েছে যে আমার হাজবেন্ডে যাওয়ার পরে মানে নাই যে আমি এরকম মানবো না, কথা কাটাকাটির পরে তখন ওনার অ্যাটাক হয়েছে। ওনার পিছন দিয়ে কিচিতে জানি আঘাত করছে, আঘাত দেওয়ার পর নিচে পড়ে যায়। তখন ওনার এই কলার ধরে টানতে 3 নাম্বার গেটে নিয়ে যায়, ওনার পাথর দিয়া এরকম ছেঁচতে কিভাবে বাঁচে, ওনার শরীরে কোনো কাপড় রাখে না। ওরা এরকম ওনারা জানোয়ারের মতো আমার সামনে একদম ক্ষত বিক্ষত করে মারছে। ওনার মানুষ চাইতে পারবো না, দেখতে গেলে আমার কলজাটা ফাইটা। যদি এরকম ভাবে মানুষকে মারতে পারে, এত কি করছিল আমার হাজবেন্ডের সাথে। হ্যাঁ, ওনার জানটা ভিক্ষা দিয়েছে যে আমার সন্তানের জন্য আমার ছেড়া দাও, আমার ছেলে মেয়ে, আমি ছাড়া কেউ নাই, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা আমি করে দিয়ে যাই। কিন্তু ওরা শুনলো না, ওরা শুনে নাই যে ওরা বাঁচতে দিব না, ও বাড়িতে থাকলে হয়তো বা। এখন যদি ছাইরা দেই তাহলে ওরা আমার প্রতি কোনো কি নিব। তার জন্য হাজবেন্ড একবারই সরাই দিচ্ছে। আমার ছেলে মেয়ের এতিম করছে, আমার স্বামী হারা করছে, আমি সন্তান কোথায় যাবো, কি করবো আমি জানি না। কি আসলে রাজনীতি করতো? রাজনীতির সম্পৃক্ত? রাজনীতি না, রাজনীতি উনি বিএনপির একজন লোক ছিল, বিএনপি খুব ভালোবাসতো, উনি ই করতো, কিন্তু উনি কোনো রাজনীতি করতো না। উনি শুধু ব্যবসা করতো আর ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য শুধু চাই, দিন রাত শুধু খাইতে। কিন্তু আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে দিল না। আমার সাথে দেখেছে, মানে যেদিন ঘটনা ঘটে তার আগে 2 দিন আগে আমার সাথে, আমি বাবার বাসায় ছিলাম, বেড়াতে গেছিলাম, বাসায় ছেলে মেয়ে ছিল, ওদের সাথে লাস্ট কথা বলে গেছে, আমি বাসায় সেদিন ছিলাম না। তো এইরকম করছে নিয়ে আমার স্বামী এরকম ভাবে মারছে। মানুষে মারে না, আমি শুধু আপনাদের কাছে বিচার চাই, এরকম কঠিন বিচার হোক, যদি কোনো মানুষ এরকম কাজ করার আগে 100 বার ভাবি যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে। আর কোনো মানুষ জানি স্বামী হারা, আমি যখন গেছি তখন দেখছি যে 3 নম্বর গেটে তার রক্ত ভাসে, শুধু রক্ত ভাসে। আর ওই যে যেখানে লাশ রাখে, মানে এটা কি বলে ওটা, আমি মর্গে যাই, ওনার লাশটা আমি দেখি, তখনও রক্ত, শুধু রক্ত দিয়ে পুরাটা পড়ে গেছে। তার চেহারাটা এরকম চেহারা, মানে এরকম অবস্থা করছে, তার আসল চেহারাটা যে কি ছিল ওটা বোঝাই যায় না। আর সারা শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, বড় বড় পাথর যদি একটা মানুষ মারে
এরকম মারছে। তার কান, তার শরীর ক্ষত বিক্ষত করেছে। আমি আমার স্বামীরই চিনতে পারতেছি না যে ওই মানুষটা এত সুন্দর একটা মানুষ, তারই ক্ষত বিক্ষত করে দিছে। তার শরীর একটু কাপড় রাখে না, ওরা কিন্তু মানুষ ছিল, এরকম করে মানুষ মারে। এতটা কি কষ্ট দিছে, এত কষ্ট দিছে যে যাওয়ার আগে কতবার ছেলে মেয়ে আমার জানি কত মনে করছে, আমার ছেলে মেয়ের জন্য ভিক্ষা চাইছে, আমার জীবনটা ভিক্ষা দে, আমার ছেলে মেয়েদের জন্য ভিক্ষা দে, আমার ছেলে মেয়ে যে রাস্তা দাঁড়াইবো, আমার ছেলে মেয়ের রাস্তা নামাই দিয়ে গেল, আমার ছেলে মেয়েদের জন্য রাখবো। আমরা কথা বলছিলাম তার স্ত্রীর সাথে, আসলে তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে কথা বলবো তার যে সন্তান রয়েছে, যে অবশিশু, আমরা তার সাথে কথা বলবো এবং তার বাবার কি স্মৃতি মনে আছে এবং তারা কি চাচ্ছে। হ্যাঁ, আমি ভিডিওটা দেখি কিভাবে নিষ্ঠুর ভাবে আমার বাবাটাকে আঘাত করে করে এত শাস্তি দিয়ে তারপর মারছে। আমি একটা জিনিস চাচ্ছি যে তাদের ফাঁসি হোক, যারা যারা আমার বাবাকে মারছে 23 জন লোক, ওদের সবার ফাঁসি হোক। একজনে যদি না বাঁচতে পারে, আমাদের এতিম করছে এই বাংলার বুকে, আমি চাই না আমার চাঁদার জন্য কেউ কার সন্তান কেউ বাবা হারাও, আমি এটা চাই না। আমার মতো কেউ এতিম হোক, কার সন্তান কার বাবা হারাও, কার মা নিজের সন্তানকে হারাও, কার বোন তার ভাইকে হারাও, আমি এটা চাই না। আমি এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, তাদের কাছে একটাই শুধুই থাকবে কি, যে আমার বাবার উপর বিচারটা হোক, যারা আমার বাবাকে এত অত্যাচার করে মারছে তাদের যদি ফাঁসি হোক। ডক্টর ইউনূস এরকম যারা করছে তাদের ফাঁসি থেকে কঠিন শাস্তি হোক। 1 সপ্তাহের জন্য তাদের রিমান্ডে নিয়ে তারপরে এমন মারবো, এরকম আমরা তো আর মারতে পারবো। আমি জানি সোহাগের এই সবচেয়ে 3 সন্তানের ছোট সন্তানটার এই কথা শুনে আপনাদের অনেকের চোখের পানি ঝরেছে, আপনাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। দর্শক, ঘটনা ঘটতে ঘটতে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এরকম যদি একটা ভিডিও না দেখতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে মব বা গণপিটুনিতে মানে যে মৃত্যু হয় সেটা যে কত নিষ্ঠুর, কত ভয়াবহ, নৃশংস, অকল্পনীয়। সেটা আমরা দেখলাম কিভাবে পাথর মারা হচ্ছে, ইটের বড় টুকরা মারা হচ্ছে, মৃত্যুর পর উল্লাস করা হচ্ছে, পৈশাচিক উল্লাস। এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না, কোনো সুস্থ মানুষ করতে পারে না। তার মানে আমরা রাস্তাঘাটে গিয়ে দেখি বহু মানুষ চলছে, সবাই আসলে মানুষ না, মানুষের পোশাক পরা, মানুষের আকার নিয়ে পশু চলাচল করছে। আমরা পশুদের সাথে মিশে এই সমাজে বসবাস করছি। নতুবা কিভাবে পারে ঠান্ডা মাথায় এইভাবে হত্যা করতে? মানুষ রাগের মাথায় গুলি করে বা ছুরি চালায়, সেটাও বোঝা যায় যে এটা আকস্মিকভাবে সে উন্মাদ হয়ে যায়। কিন্তু এটা তো একেবারেই পরিকল্পিতভাবে দেখে দেখে মারছে, ছটফট করছে, নড়াচড়া করছে, তারপরও পাথর মারছে। দর্শক, আমি কালকে কয়েকটা ভিডিও দেখতে পারিনি, কিন্তু আজকে বাচ্চাটার, সোহাগের ছোট ছেলেটার কথা শুনলাম। 3টা বাচ্চা, মা মারা গেছে, মা নেই। তারা বলছে এই কান্না জড়িত এই কথা যদি আপনার আমার বিবেককে যদি নাড়া না দেয়, আমরা যদি শপথবদ্ধ না হই যে বাংলাদেশের মাটিতে আর একটাও, এটার শেষ এন্ড, আর একটা হত্যাকাণ্ড ঘটবে না এইভাবে জনসমক্ষে, এমন প্রতিজ্ঞা কি আমরা করতে পারবো? আমাদের সারা বাংলাদেশের মানুষের ভেতরে কি এই ঝাঁকুনিটা আসলো কিনা আমার একটা প্রশ্ন। দরকার হয় এটা প্রত্যেকের হাতে হাতে দেয়া হোক, দেখানো হোক যে ওদের বিবেকটা কাঁদে কিনা, আর পশুদেরকে আলাদা করা যায় কিনা। দর্শক, এটা আসলে সহ্য করার মতন না। আপনার আমার প্রত্যেকের ঘরে সন্তান আছে, শুধু চিন্তা করেন আপনার আমার পরিবারে যদি এরকম একটি ঘটনা ঘটতো, আপনি এটা নিয়ে তামাশা করতেন, রাজনীতি করতেন, নাকি এই ধরনের ঘটনার যে ভয়াবহতা, যে আমরা কোন যুগে, কোন আদিম যুগে, কোন প্রস্তর যুগে আমরা বসবাস করছি, শুধু কল্পনা করেন। এটা হয় কোনোদিন? আপনি, আল্লাহ মানুষকে জীবন দেয় আবার জীবন কেড়ে নেয়, তাই তো? আপনি কোন ধর্মের বলেন, আপনি কোন বর্ণের বলেন, আপনি কিভাবে পারলেন? মানে স্তব্ধ, সারা বাংলাদেশ স্তব্ধ। আমি বলছি তো, কালকে থেকে আমি এটা দেখছি, অনেকে এই ভিডিওটা পাঠিয়ে বারবার বলছেন যে এখন কথা বলেন না কেন, কথা বলেন না কেন। ও আচ্ছা, এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। ভাই, বিএনপিটাই ক্ষমতা আসতে দেন না, তারপর থেকে আমার পরীক্ষা নিয়েন, ক্ষমতায় আসুক, তারপর ঘটনাগুলো নিয়ে চুপ থাকি নাকি এর পক্ষে সাফাই গাই, বুঝতে পারবেন। ক্ষমতার বাইরে থাকা বিশৃঙ্খল যারা এই চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, গুমখুন করতেছে, প্রত্যেককে আমি মনে করি এরা হলো অপরাধী, এরা কোনো রাজনৈতিক দলের না। বিএনপি ক্ষমতায় আসলেও যারা এই কর্মকাণ্ডগুলো করবে
আমি তাদেরকে অপরাধী মনে করব, ক্রিমিনাল মনে করব। রাজনৈতিক ছত্রছায় আসলেই সে বিএনপি আজকে যদি এরকম ছত্রছায় যদি জামাত শিবিরকে করতো বা পুরো জামাতকে বলতাম যে তারা হত্যাকারী, হয়নি বৈষম্য বিরোধী, তারপর মব ঘটেনি, মবের ঘটনায় অন্যান্য দল সংগঠন জড়িত না, সেগুলিকে সাপোর্ট করব। কিন্তু আমি আজকে কাঁদছি, শুধুমাত্র সারা বাংলাদেশ কাঁদছে এই বাচ্চাটার কথা শুনে। এরকম মর্মান্তিক পরিণতি দেখে আপনি আমি সবাই কিন্তু আসলে এই বাচ্চাটা কান্দলো বলে আপনাকে আরো আলোড়িত করছে। কিন্তু আপনি চিন্তা করেন, শুধু মাথার মধ্যে নেন একবার, চিন্তা করেন যে কোনো দল না, মত না, এরকম একটি ঘটনা ঘটলো, সে ছাত্র দল, ছাত্রলীগ, শিবির বা যেই হোক না কেন, আপনি তাকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যস্ত থাকবেন? তার রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যস্ত থাকবেন না এই মানুষটাকে চিহ্নিত করবেন, এই ধরনের পশু কতগুলো আছে খুঁজে খুঁজে আপনি বের করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে দেবেন? সমস্যা হলো যে আমরা নিজেরাই বিচার করে বসে যাই, করে আর একটা অপরাধ করি। হতে পারে সোহাগ খুব খারাপ লোক, আপনি এইভাবে মারবেন যার জন্ম দেওয়ার আপনার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, আপনি তাকে তার জীবনটা কেড়ে নেবেন? দর্শক দেখেন, ওই তার মেয়ে বলছে যে আমরা এখন এতিম হয়ে গেছি, এখন কোথায় গিয়ে দাঁড়াবো? বাবাকে যারা হত্যা করেছে তার বিচার চাই। বিচার তো হবে, কিন্তু এই মর্মান্তিক ঘটনাগুলো কি বন্ধ হবে কিনা? সকালে নিহত সোহাগের লাশ তার স্বজনরা ঢাকা থেকে বরগুনায় নিজ বাড়িতে নিয়ে যান। পরে বরগুনা সদর উপজেলার 7 নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। পরিবারের সূত্রেও জানা যায়, সোহাগের বয়স যখন মাত্র 7 মাস তখন বজ্রপাতে তার বাবা আয়ুব আলীর মৃত্যু হয়। জীবিকার তাগিদে তার মা আলেয়া বেগম শিশু সোহাগ এবং তার 2 বোনকে নিয়ে বরগুনা ছেড়ে ঢাকায় আসেন। ঢাকাতে পরে সোহাগ মিটফুড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি তার স্ত্রী লাকি বেগম এবং সন্তানদের নিয়ে জিঞ্জিরা, কদমতলী, কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় বসবাস করতেন। নিহতর পরিবার জানায়, সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তার দোকান তালাবদ্ধ করে দেয়। বুধবার বিকালে সোহাগকে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার জন্য চাপ প্রয়োগ করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়। পরে পাথর মেরে তাকে হত্যা করা হয়। সোহাগের বোন ফাতেমা বেগম বলছেন, আমার ভাই 10-15 বছর ধরে ব্যবসা করছিলেন, প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হতো। ভাই তার ব্যবসাটাও কেড়ে নিতে চেয়েছিল, চাঁদা দিতে অস্বীকার করে তাকে ডেকে নিয়ে মারধর করে পাথর দিয়ে হত্যা করা হয়। আচ্ছা বলেন, একটা দোকান যদি 2 লাখ টাকা যদি চাঁদা দেয়, তাহলে এটি কোনো ব্যবসা করবে নাকি চাঁদা দেওয়ার জন্য সে ব্যবসা খুলে বসছে? কি বহু ব্যবসায়ী আমাকে অনেকেই বলছে ভাই একটু রিপোর্ট করেন, এই যে ফার্নিচার ব্যবসার দোকান থেকে এই পান্থপাতের কোনায় এখন নাকি নতুন চাঁদাবাজরা আসছে, যাদেরকে নেতৃত্ব দিচ্ছে লোকাল লেভেলের এই যুবদল বা স্বেচ্ছাসেবক দলের এরা, ওরা নাকি আরো চাঁদার হার বাড়িয়ে চাঁদা নিচ্ছে। আগেও চাঁদা দিতে তো, এখন আরো হার বেড়েছে এবং চাঁদা তাদের কাছ থেকে তোলা হচ্ছে বলে রিপোর্ট করেন। বাইরে ঠিক আছে, বুঝলাম আপনি চাঁদাও দেনিয়ে করেন, কিন্তু তাই বলে আপনার মৃত্যু? আসলে ওই যে ঘটনাগুলো ঘটছে, এই যে তার চাঁদা কারণে কিছু লোক তো মরিয়া হয়ে গেছে। তারা মনে করতেছে আমি এখন উন্মত্তের মতো 15 বছরে যা করছে আমি 1 বছরে সেটা পূরণ করে আমি ধনী হয়ে যাব। এই যে মাথার মধ্যে আসছে, এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংগ্রাম নেই, কোনো সাংস্কৃতিক আন্দোলন নেই। যে যার বলয় আছে, এক পক্ষ আর এক পক্ষকে অভিযুক্ত করছে, চলছে। প্রত্যেকটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব দখলে হয়ে গেছে, সব জায়গা থেকে চাঁদা তুলছে। এখানে সরকারের কোনো লাভ নেই, এখানে জনগণের কোনো লাভ নেই। লাভ হচ্ছে কিছু নেতার, কিছু মাস্তানদের, কিছু মাফিয়াদের, নতুন মাফিয়া চক্র মাস্তানদের দাপট এখন অস্থির। তার প্রভাব আজকে সোহাগের এই নির্মম পরিণতি। দর্শক, উনি যে দলই হন না কেন, ধিক্কার সেই সব রাজনৈতিক ব্যবস্থার এবং যারা তাদেরকে প্রশ্রয় দেন। জানি না এর মধ্যে কি জোর ষড়যন্ত্র আছে কিনা, তবে আমি এটুকু বলতে পারি, টপ লেভেলের নেতৃবৃন্দ আপনারা ফেল করেছেন এদেরকে রুখতে। এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হয়। ধিক্কার আপনাদের, shame on you, shame on you। এবং আমি এতদিন ফেব্রুয়ারিতে ইলেকশন বা সমর্থন দিয়েছি, let's have an election. Today I'm declaring I'm against any election until we have a reforms in the political system and also amongst the politicians. There should be no election before doing any reforms in this regard. Today I'm declaring, and I'm changing my position towards that sentiment. We should not have an election until we have the much necessary and much needed reforms done in the political parties and leaderships.
We should not have an election. February election diben, because election is not the solution of the problems. Politicians and the political parties, the disgraced and disgraceful political establishments and the leaderships are the problem, the core problem of Bangladesh. And we got to change this. If not, we shouldn't have an election. Right? Fardin, I'm coming in about 2 minutes. Wait outside. এই নির্বাচন মানে দেওয়াটাই বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান নয়। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে হওয়া দরকার আছে বলে আমি মনে করি না। বাস্তবতা তাই, এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাদের এটা দেখেছি। মূর্খ এবং অপদার্থ যোগ্য রাজনীতিবিদদের কখনো প্রশ্রয় দিবেন না। শিক্ষিত এবং সৎ মানুষ, সে যে ধরনের হোক না কেন, যে বর্ণের ধর্মের হোক না কেন, তাকে সাপোর্ট দিবেন। এটা আমি এটা পরিবর্তন হওয়া দরকার। নতুন করে আবার যুদ্ধ শুরু করতে হবে সোশ্যাল মিডিয়াতে নতুন বাংলাদেশের জন্য। there is no mercy for anything else, there will be no spare। এবং রাজনীতিতে যদি পরিবর্তন না হয়, ইলেকশন বাংলাদেশের একমাত্র সমাধান নয়। এটা আমি আজকে বলতে পারি। আবার আমার পজিশন আমি চেঞ্জ করতে 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। আমি মনে করি না ইলেকশন ইজ দ্য অনলি সলিউশন ফর বাংলাদেশ। রাজনৈতিক দুর্বৃত্তায়নের চরম রিফর্মস যদি না হয় এবং রাজনৈতিক দলগুলো এবং নেতৃত্বের যদি পরিবর্তন না হয়, এই নির্বাচন কোনো কার্যকর ফল বয়ে আনবে না বাংলাদেশের জন্য। দ্যাট ইজ দ্য বটম লাইন লিডিস এন্ড জেন্টলম্যান। বক্তব্য হলো এই রাজনৈতিক ব্যবস্থার টোটাল পরিবর্তন, ড্রাস্টিক চেঞ্জ দরকার। পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয়। এই বাংলাদেশের জন্য 2400 মানুষ প্রাণ দিয়েছে। 30,000-এর মতো নাম জানা অজানা হিসাবের বাইরেও মানুষ পঙ্গু হয়েছে। নাও আমরা 9.5 বছর দেশে যেতে পারি নাই এই বাংলাদেশের জন্য। নাও উই নেভার অ্যাকসেপ্ট ইট, উই উন্ট। ইট হ্যাজ টু বি চেঞ্জড এন্ড ইট উইল চেঞ্জ। মনে আছে বলতাম শেখ হাসিনা আপনাকে চলে যেতেই হবে, আজ অথবা কাল। ইউ গট টু গো এন্ড ইউ উইল বি গন। মনে আছে এই কথাগুলো মানুষ বলেছেন, আমাকে মনে করিয়ে দিয়েছেন সরকারের হাইয়েস্ট লেভেলের অফিসাররা। বলে এই কথাগুলো আপনারা বলতেন যে শেখ হাসিনাকে আজ অথবা কাল চলে যেতেই হবে, থাকতে পারবে না। এটা বলতাম, প্রতিদিনই বলতাম যে, এবং আমার মনে আছে আমরা নাইসলি বলতাম যে কি কি কারণ শেখ হাসিনা থাকতে পারবেন না, তাকে চলে যেতে হবে, হয়তো 2 দিন পরে সে থাকতে পারবে না। এই কথাগুলো, এই ডায়লগ গুলো মানুষ মনে করে দিয়েছেন প্রতিদিন বাংলাদেশে। এবং আমরা মনে করি আমরা যারা বাংলাদেশের জন্য মানে কথাবার্তা বলি, আমাদের কথা কন্টিনিউ করা দরকার। কারণ এদেশ রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এরা এদেশের পরিবর্তন আনতে পারবে না। দে আর নট কম্পাটেবল টু ব্রিং চেঞ্জেস। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন, তাদের নিরপেক্ষভাবে যারা সত্যিকার অর্থে কোনো এজেন্ডা বা উগ্রবাদ ছড়ান না, রাজনৈতিক উগ্রবাদ অথবা ধর্মীয় উগ্রবাদ, তাদের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য এবং দে শুড বি ইন ইট। They should not leave this platform. They should continue their job for the betterment of Bangladesh. We just defeated a fascist. But there are many fascists in the name or in the disguise of democracy, and anti-fascists, they are in Bangladesh too. We have to eradicate them from the political surface. If not, there will be no changes. No change whatsoever, ladies and gentlemen. Right? আবারও বলি, একটা আমি আসিফ নজরুল ভাইকে বলেছি, আলী রিয়াজ স্যারকে বলেছি, আমি পুলিশের আইজিপি মহোদয়কে বলেছি, আমি আকাকার যাদের সাথে আমার দেখা হয়েছে, সরি আরো যারা উপদেষ্টা মহোদয় স্যার আছেন, প্রত্যেকে বলে স্যার অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা কখনো প্রশ্রয় দিবেন না। বাংলাদেশের মানুষ এটা পরিবর্তন করতে পারবে না যতক্ষণ আপনারও যদি সহযোগিতা না করেন। আমি আমার এসপি কে বলেছি, স্যার লেখাপড়া জানে না, মেট্রিক ফেল, মেট্রিক পাস, 6th শ্রেণী পাস রাজনীতিবিদ, সে যে ধরনের নেতা হোক না কেন, প্লিজ ডু নট হেল্প দেম। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন ব্যক্তিগত ওপিনিয়ন, মতামতটা কি বলতেছেন, আপনারা কি বলবেন। এই যে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে মারা হলো, এটাকে আপনারা কি বলবেন? এই যে মব জাস্টিস আমরা শুনতেছি, এই মব কাণ্ডের সঙ্গে জড়িত কারা? বিএনপি কর্মীরা, আমরা সকলে জানি, কিন্তু ব্যবস্থা কি নেই। ক্ষমতায় না যেতে এই অবস্থা, ক্ষমতায় গেলে কি হবে একবার ভেবে দেখেন। যুবদল ছাত্রদলকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। এই যুবদল ছাত্রদল এরা এই দেশকে আরও অরাজকতা পরিস্থিতির দিকে ঢেলে দিচ্ছে। উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক সকল অপরাধীদের, এটাই কামনা করি। সারা দেশের বিবেকবান মানুষ আজ নির্বাক, যে কারোর জীবনে এমন যেন ঘটনা না ঘটে আর। ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনারা জানাবেন এই ঘটনার জন্য কাকে দায়ী করবেন আপনারা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো, ভিডিওটি শেয়ার করার রিকোয়েস্ট করবো সকলের কাছে।